নমস্কার, জি কেমিস্ট্রির তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সামনেই তোমাদের এইচএস এক্সাম। আমরা প্রতিদিনই প্রায় ভিডিও আনার চেষ্টা করছি যে তোমাদের সামনে এইচএস এক্সামটাকে যেন আরো ভালো করে দেওয়া যায়, সবাই যেন ফুল মার্কস পাও, এর জন্যই চেষ্টা করছি। আমরা ইলেকট্রোকেমিস্ট্রি রিভাইজ করছিলাম। ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট ছিল ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটা আমরা থিওরি পড়িয়ে এবং তার অঙ্ক করিয়ে কমপ্লিট করেছি। তারপরের পার্টটা হচ্ছে কন্ডাক্টেন্স। ইলেকট্রোকেমিস্ট্রির ওই 3 নম্বরের কোশ্চেনের সাথে এই কন্ডাক্টেন্সটা অর থাকতে পারে ন্যাচারালি, আর নাহলে আমরা ফ্যারাডের যেটা করেছি তড়িৎ বিশ্লেষণ, সেটা আমাদের অর থাকবে, যে কোনো একটা থাকে 3 নম্বরে। কত নম্বরের কোশ্চেনে কি থাকে সেটা তো আমরা বলেছি, যে 1 এর দাগের 2, এবং এরপরে তুমি যখন যাবে যে 14 মার্কস আছে, তারপরে তোমার 2 এর দাগের যে 4 মার্কসের এমসিকিউ আছে সেখানে 2 নম্বর কোশ্চেনটা পাবে, আর 4 এর দাগের যে 2 নম্বর কোশ্চেনটা আছে সেখানে তোমরা এখানে এই 3 মার্কসের কোশ্চেন, টোটাল 5 মার্কস আছে। তো চলো, থাম্বনেল তো দেখতেই পাচ্ছ, কন্ডাক্টেন্স আমাদের আজকে রিভাইজের বিষয়। আজকে আমরা কন্ডাক্টেন্স নিয়ে কথাবার্তা বলবো। ওকে, শুধু রিভাইজের জন্য যেইটুকুনি দরকার আমরা সেইটুকুনি করবো। অনেকগুলো স্লাইড আছে বা অনেক ডিটেলস পড়ানো যায়, আমরা অতটা যাচ্ছি না। আমাদের সামনে এইচএস যে পরীক্ষা, সেটাকে বেস করে যেইটুকুনি আমাদের দরকার আমরা সেইটুকুনি নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো, সবার প্রথম কন্ডাক্টেন্স শুরু করতে গেলে আমাদের কি দরকার? আমরা কন্ডাক্টেন্স মানে কি? পরিবাহিতা। আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? ওহমের সূত্র শিখেছিলাম। কি শিখেছিলাম? ওহমের সূত্র। ওহমের সূত্র দিয়ে আমরা স্টার্ট করব। কি করব? ওহমের সূত্র দিয়ে আমরা কি করব? স্টার্ট করব। তাহলে ওহমের সূত্র কি বলছে? স্থির উষ্ণতায়, আমরা জানি ওহমের সূত্র আমাদের পরীক্ষা আসবে না, জাস্ট আমরা জানি স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ তার দুই প্রান্তের উপযুক্ত বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এটা আমরা পড়েছি। সেখান থেকে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ভি প্রপোর্শনাল টু আই। ভি প্রপোর্শনাল টু আমরা কি বলেছিলাম? একটা চেঞ্জ করে নিই। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম ভি, আমরা পড়েছিলাম ভি প্রপোর্শনাল টু আই। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আরটাকে আমরা বলেছিলাম রোধ। আরটাকে আমরা কি বলেছিলাম? এই রোধ। আরটাকে আমরা কি বলেছিলাম? রোধ। তাহলে আরটা আমাদের হয়েছিল রোধ। তো রোধ মানে কি? কোনো কিছুতে যেটা পরিবহনে বাধা দেয় তাকে আমরা কি বলি? রোধ বলি। তাহলে পরিবাহিতা কি হবে না? পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক। পরিবাহিতা কি? রোধের অনন্যক। তাহলে এল সমান সমান কি দাঁড়াবে? 1/r। এলটাকে বলা হয় পরিবাহিতা। এটাকে কি বলা হয়? পরিবাহিতা। তাহলে তোমাদের শুধু জাস্ট জানতে হবে যে পরিবাহিতা সমান সমান রোধের অনন্যক। তাহলে একক কি হবে? তো চলো আমরা দেখে নিই পরিবাহিতা বলতে কি বুঝি। না, পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক। কি বলা হয়? পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক। তাহলে পরিবাহিতা হচ্ছে 1/রোধ। তাহলে আমরা ছোটবেলায় শিখেছিলাম যে এল সমান সমান 1/r হলো। এবার আর হচ্ছে আমার রোধ। আর হচ্ছে কি? আমার রোধ। তাহলে পরিবাহিতার একক কি হবে? 1/ রোধের একক কি হয়? ওহম। তাহলে পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স। কি হবে? পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স। কি হবে? পরিবাহিতার একক কি হবে? ওহম ইনভার্স। তাহলে সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স। কি ইনভার্স? ওহম ইনভার্স। আর এসআই পদ্ধতিতে বা সেমি ইনভার্স বা মো বলা হয়। কি বলা হয়? বা সেমি ইনভার্স বা মো। আর এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি? সিমেন্স। কি বলা হয়? সিমেন্স। এটা এস দিয়ে প্রকাশ করা হয়। 1 সিমেন্স সমান সমান 1 ওহম ইনভার্স। এটা আমাদের জানতে হবে। 1 সিমেন্স সমান সমান 1 ওহম ইনভার্স। ক্লিয়ার? মাথায় ঢুকেছে না ঢুকেছে? তাহলে এইটুকুনি আমরা বুঝতে পেরেছি যে রোধ হচ্ছে কোনো পরিবাহিতা যে পরিমাণ বাধা দেয় তাকে বলা হচ্ছে রোধ। রোধের অনন্যকই হচ্ছে আমাদের পরিবাহিতা। পরিবাহিতার একক কি? সিজিএস পদ্ধতির একক হচ্ছে ওহম ইনভার্স বা যাকে বলা হয় মো। এসআই পদ্ধতিতে হচ্ছে সিমেন্স। ঠিক আছে? 1 সিমেন্স সমান সমান 1 ওহম ইনভার্স। ব্যাস, দ্যাটস এইটুকুনি জেনে রাখলেই হবে। এবার বলছে তড়িৎ বিশ্লেষক দ্রবণের পরিবাহিতা নিয়ন্ত্রণকারী, মানে পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথম হচ্ছে আয়নের সংখ্যা। ন্যাচারালি আয়নের সংখ্যা বাড়লে পরিবাহিতা বাড়বে। আয়নগুলির আধান বাড়লেও পরিবাহিতা বৃদ্ধি পায়। আয়নগুলির গতিবেগ বৃদ্ধি পেলেও পরিবাহিতা বৃদ্ধি পায়। আর এটা হচ্ছে উষ্ণতা। ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধি পেলেও পরিবাহিতা বৃদ্ধি পায়। আর দ্রাবকের প্রকৃতি, আমি কোন সলভেন্ট নিয়ে কাজ করছি তার উপর নির্ভর করে। তাহলে পরিবাহিতা মেইনলি ডিপেন্ড করছে কি? আয়নের সংখ্যার উপর
আয়নগুলির আধানের উপর, আয়নগুলির গতিবেগের উপর, আর উষ্ণতার উপর। বেশিরভাগ উষ্ণতাটা দেয়, উষ্ণতা বাড়লে আয়নগুলোর যেহেতু কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, কাইনেটিক গতিবেগ বেড়ে যাবে, সেই জন্য কি হবে, তার পরিবাহিতা বৃদ্ধি পাবে। এরপরে তাহলে পরিবাহিতা সম্বন্ধে আমাদের যা জানার ছিল সেটা আমাদের জানা হয়ে গেছে। এরপর আমরা আসবো আপেক্ষিক পরিবাহিতা। কি আসবো? আপেক্ষিক পরিবাহিতা। সেটা জানার আগে একটু আমরা কাজ করব। যেমন আমরা পড়েছিলাম ছোটবেলায় যে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এটা আমরা পড়েছিলাম। আর সমান সমান রো ইন্টু এল বাই এ। রোটা ছিল রোধাঙ্ক, এল হচ্ছে যে পরিবাহিতার যে দৈর্ঘ্য লেন্থ, আর এ হচ্ছে তার ক্ষেত্রফল। এটাকে 1/r করে দিচ্ছি, তাহলে 1/r ইজ ইকুয়াল টু 1/রো ইন্টু এ বাই এল। এই 1/r মানে পরিবাহিতা, এটা আমরা জানি। 1/রো কে বলা হয় কাপ্পা। কি বলা হয়? কাপ্পা। তাহলে 1/r ইজ ইকুয়াল টু কাপ্পা। কাপ্পাটাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। ইকুয়াল টু কি? এ বাই এল। তাহলে এল, তাহলে কাপ্পা সমান সমান 1/r ইন্টু এল বাই এ। এই অঙ্কটা খুব লাগবে, এই সূত্রটা খুব, পরের দিন যখন অঙ্ক রিভাইজ করবে সূত্রটা খুব লাগবে। তাহলে কাপ্পাকে বলা হয় না স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা। কাপ্পাকে কি বলা হয়? স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা। কি বলা হয়? স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা। তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ। এখন এল যদি 1 করে দিই, এ যদি 1 করে দিই, তাহলে কি আসবে? কাপ্পা ইজ ইকুয়াল টু এল আসবে। 1/r মানে এল। কাপ্পা ইজ ইকুয়াল টু এল হবে যখন এল ইজ ইকুয়াল টু 1 এবং এ ইজ ইকুয়াল টু 1 সেমি স্কোয়ার। তাহলে বলো এর সংজ্ঞাটা কি করে বানাবে? ঠিক আছে, এর সংজ্ঞাটা কি করে বানাবে? না, এই সংজ্ঞাটা হচ্ছে একক দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু যদি 1 সেমি হয় আর এ ইজ ইকুয়াল টু যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এল দাঁড়াচ্ছে। অর্থাৎ দুটো তড়িৎদ্বার ফিট করেছি, সেই তড়িৎদ্বার পরস্পর 1 সেন্টিমিটার দূরে থাকবে এবং তাদের ক্ষেত্রফলটা 1 সেন্টিমিটার স্কোয়ার হবে। এর মধ্যে যে সলিউশনটা নেব তার যে পরিবাহিতা হবে তাকে আমরা বলবো আপেক্ষিক পরিবাহিতা। কি বলবো? আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা। ক্লিয়ার? মাথায় ঢুকেছে না ঢুকেনি? তাহলে তুমি যদি ডেফিনেশন করো, ঠিক আছে, তুমি যদি ডেফিনেশন করো তাহলে কি বলবো? না 1 সেমি দূরে অবস্থিত, দেখো ডেফিনেশন আমি করেছি 1 সেমি দূরে অবস্থিত এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলে। আমরা একটু আগে দেখালাম, বোঝা গেছে? তাহলে আমি একটা ছবি আঁকি যে এই দুটো পরস্পর 1 সেন্টিমিটার দূরে আছে এবং এদের যে ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটুকুনের আয়তন কত? 1 সেন্টিমিটার কিউব। এটুকুনের আয়তন কত? 1 সেন্টিমিটার কিউব। তাহলে অন্যভাবে বলা যায় যে 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতাকে কি বলা হয়? আপেক্ষিক পরিবাহিতা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। আমরা শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো, সামনে যে এইচএস পরীক্ষা সেই ইম্পর্টেন্ট টপিক রিভাইজ করছে, যেন ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এর একক পরীক্ষায় জানতে চাইতে পারে, কোনো কিছু সমস্যা নেই, তুমি কোনো সমস্যা নেই। ঠিক আছে, এর একক নিয়ে পরীক্ষা তোমাকে জানতে চাইতে পারে। তুমি এককটা একটু ভালো করে কেরো না। আমরা জানি কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ। তাহলে এর একক কি? ওহম ইনভার্স, OHM, ওহম ইনভার্স। এটা হচ্ছে সেমি, নিচেরটা হচ্ছে সেমি স্কোয়ার। তাহলে এইটা একটা কেটে গিয়ে একটা সেমি থাকছে, তাহলে একক হচ্ছে ওহম ইনভার্স, সেমি ইনভার্স। তাহলে সিজিএস একক হচ্ছে ওহম ইনভার্স এবং সেমি ইনভার্স। সিজিএস একক কি? ওহম ইনভার্স এবং সেমি ইনভার্স। ওহম ইনভার্স কে বলা হয় মো, তাহলে মো সেমি ইনভার্স আসবে। আর এসআই কি আসবে? সিমেন্স মিটার ইনভার্স আসবে। কি আসবে? সিমেন্স মিটার ইনভার্স। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? বাহ। তো চলো নেক্সট আমরা দেখি আপেক্ষিক পরিবাহিতা। বুঝেছো? এবার আমরা আসবো কোষ ধ্রুবক। তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু আমরা দেখেছি 1/r ইন্টু এল বাই এ। এই যে এল বাই এ আছে একে বলা হয় কোষ ধ্রুবক। কি বলা হয়? কোষ ধ্রুবক। এই কোষ ধ্রুবক একটা নির্দিষ্ট সেলের জন্য সবসময় কোষ ধ্রুবকের মান নির্দিষ্ট হয়, আমরা অঙ্ক করার সময় দেখব। তাহলে কোষ ধ্রুবক কি? না এই যে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের যে অনুপাত তাকে আমরা কি বলি?
কোষ ধ্রুবক তাই বলেছে। কোষ ধ্রুবকের সংজ্ঞা কি? কোনো পরিবাহী কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব ও তড়িৎদ্বারের প্রস্থিত অনুপাতকে কি বলা হয়? কোষ ধ্রুবক বলা হয়। সিজিএস পদ্ধতি একক কি দেখো? সেমি ইনভার্স। এখানে কি থাকছে? ওপরে থাকছে সেমি, নিচে থাকছে সেমি স্কোয়ার, একটা কেটে গেলে থাকছে শুধু সেমি টু দি পাওয়ার -1, আর এসে হচ্ছে মিটার ইনভার্স। তাহলে কোষ ধ্রুবক আমার হয়ে গেল। ওকে, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? নেক্সট আমরা আসবো এসিডিসি ব্যবহার করা হয় কেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেটা আমরা পরবর্তীকালে দেখে নেব। এবার চলে এসো খুব ইম্পর্টেন্ট জায়গা, আমরা আজকে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে আপেক্ষিক পরিবাহিতা কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না কেন। আপেক্ষিক পরিবাহিতা কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না কেন? জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। যে 1/কাপ্পা, কাপ্পা সমান সমান দেখ, কাপ্পা সমান সমান 1/r ইন্টু L/A। তাহলে তুমি ভালো করে ভাবো, আর প্রপোর্শনাল টু কি? আবার L/A। এটা তোমার কোষ ধ্রুবক, হ্যাঁ কি না? এটা আমার কি? কোষ ধ্রুবক। তাহলে এর মানটা যদি বৃদ্ধি পায়, আবার এটা কি এর সঙ্গে প্রপোর্শনাল, এর মানটা নিচের আর মানটাও সেই সমপরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে এদের যদি গুণফল, এই গুণফলটা সবসময় কি হয়ে যাবে? একটা ধ্রুবক হয়ে যাবে। তাই স্পেসিফিক কন্ডাক্টেন্সের মান বা আপেক্ষিক পরিবাহিতার মান কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না। খুব ভালো কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। এরকম ভাবে পরীক্ষা আসতে পারে যে এমসিকিউ তো আসতে পারে যে আপেক্ষিক পরিবাহিতার মান কি কোষ ধ্রুবকের উপর নির্ভর করে, হ্যাঁ কি না? কেন করে না সেটা আমরা বুঝলাম। যে কাপ্পা ইকুয়াল টু, তোমরা লিখবে কাপ্পা ইকুয়াল টু 1/r ইন্টু L/A। L/A হচ্ছে কোষ ধ্রুবক, আবার r প্রপোর্শনাল টু L/A। অর্থাৎ কোষ ধ্রুবকের মান যদি বৃদ্ধি পায়, তাহলে r এর মানও সমানুপাতে বৃদ্ধি পাবে, যেহেতু 1/r ইন্টু L/A এদের তাহলে গুণফল কি হবে? ধ্রুবক হবে, তার জন্য এটা নির্ভর করে। দ্যাটস অল, হয়ে যাবে, কোনো চাপ নেই। নেক্সট দেখো, যেসব বিষয়ের উপর আপেক্ষিক পরিবাহিতা নির্ভর করে, কি কি বিষয়ের উপর নির্ভর করে? না, তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির উপর। তড়িৎ বিশ্লেষ্যটা আমি কেমন নিচ্ছি তার উপর নির্ভর করবে। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্বর উপর, আমি এটা বেশি নিয়েছি না কম নিয়েছি এটা আসছে, গাঢ়ত্বটা পরীক্ষা আসে। তড়িৎ বিশ্লেষ্য বিয়োজন উপাদানের আয়নগুলোর আকারের উপর। দ্রাবকায়ন মাত্রা ও দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। আরেকটা কিসের উপর নির্ভর করে? উষ্ণতা। উষ্ণতার বানানটা একটুখানি ভুল হতে পারে, কম্পিউটারে টাইপ করার সময় উষ্ণতা আমাদের আসছে না, এটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিও আর কি। উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্ব, তড়িৎ বিশ্লেষ্য বিয়োজন উৎপন্ন আয়নের আকার, দ্রাবকায়ন মাত্রা এবং উষ্ণতার উপর। উষ্ণতাটা বিশাল ইম্পর্টেন্ট আছে। উষ্ণতা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতার মান সবসময় বৃদ্ধি পায়, কেন? আয়নের স্পিড বৃদ্ধি পাচ্ছে বলে। ওকে, নেক্সট দেখো, আমরা আসছি যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আমি দেখো সামনে এইচএস কে মাথায় রেখে তোমাদের জন্য বলছি, তোমরা যারা যারা জি কেমিস্ট্রি চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে, যদি কিছু কমেন্ট থাকে কমেন্ট করবে। আমি তো চ্যানেলে ফোন নম্বর দেওয়া আছে, বা তোমরা নোট করতে পারো। আমার ফোন নম্বর হচ্ছে 9563709171। তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে তোমাদের যা অসুবিধা সেটা তুমি লিখবে। আর এই যে পিডিএফ গুলো যদি তোমাদের দরকার হয়, তো সেখানে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। এখনো গ্রুপ খুলিনি, কারণ সেরকম অনুপাতে আমার সেরকম ভিউজ আসছে না। যদি একটা তোমরা চাও, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, বা যে চাইবে পার্সোনালি আমাকে মেসেজ করবে যে স্যার আমাকে পিডিএফ গুলো দিন, আমি তাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নাও। সেই গ্রুপ খুললে সেখানে মানে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কমিউনিকেশন করো, আমি সেটা গ্রুপ খুলে গ্রুপে দিয়ে দিলে সবাই পেয়ে যাবে আর কি, ঠিক আছে? চলো, গাঢ়ত্বের দ্রবণের গাঢ়ত্বের পরিবর্তনের সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার কি পরিবর্তন হয়? এটা পরীক্ষায় খুব আসে, মোলার পরিবাহিতা আছে, দুটোকে কম্বিনেশন করে আছে। দেখো, আপেক্ষিক পরিবাহিতা একটু ভালো করে ভাবো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। এটা একটা পাত্র, এখানে দুটো ইলেকট্রোড আছে। এই ইলেকট্রোড গুলো পরস্পর 1 সেন্টিমিটার দূরে আছে, এবং এদের যে ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই সময় অংশের আমরা বলেছি আয়তন কত? 1 সেন্টিমিটার কিউব। এবার তুমি ভাবো, যে আমি আপেক্ষিক পরিবাহিতা যেটা মাপছি সেটা কি 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতা মাপছি। তাহলে এইবার তুমি যদি দ্রবণটাকে লঘু করো, তাহলে 1 সেন্টিমিটার কিউব দ্রবণের আয়নের পরিমাণ কি হবে বলো? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অবশ্যই হ্রাস পাবে। আগে 1 সেন্টিমিটার আয়তনে যতগুলো আয়ন ছিল, এখন তুমি তার মধ্যে যদি লঘু করো, আরো যদি তুমি জল দিও, তাহলে আয়নের সংখ্যা কি হবে? হ্রাস পাবে। আর আয়নের সংখ্যা হ্রাস পেলেই আপেক্ষিক পরিবাহিতার মান কি হয়? হ্রাস পায়। অতএব তীব্র হোক বা মৃদু, উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেই আমি যদি
লঘু দ্রবণ করি, গাঢ়ত্বটাকে যদি আরো কমাই, তাহলে আপেক্ষিক পরিবাহিতার মান অবশ্যই হ্রাস পাবে। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে কেমন ভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, ধরো তোমাকে এরকম দিল 1 নর্মাল বা 1 নর্মাল NaCl, 0.01 নর্মাল NaCl, বললো কার আপেক্ষিক পরিবাহিতার মান বেশি, আরো বাড়ালো 0.001, তাহলে এর আপেক্ষিক পরিবাহিতা বেশি কারণ গাঢ়ত্ব বেশি, আর এক্ষেত্রে যত 0.01 বা 0.001 ক্ষেত্রে গাঢ়ত্ব আরো কমে যাবে, তাহলে আপেক্ষিক পরিবাহিতার মান আরো কমে যাবে। তাহলে মধ্য কথা, যত আমি ডাইলিউশন করব তত আপেক্ষিক পরিবাহিতার মান কমবে। সবাই বুঝেছো? ওকে, বোঝা গেছে সকলে? বাহ। তোমরা যদি বিশেষ করে যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দাঁড় করাতে পারো, আমি কথা দিচ্ছি আমি হচ্ছে লাইভ ক্লাস করব, ঠিক আছে? লাইভ ক্লাস করে তোমাদের লাইভ আমরা কথাবার্তা বলবো, তোমাদের যা প্রবলেম থাকবে, তোমাদের টেস্ট পেপারের প্রবলেম বলো, অর্গানিক বলো, জয়েন্টের জন্য বলো, আমি সেগুলো আস্তে আস্তে সব করে দেবো। তোমরা ভালো করে পড়াশোনা করো, এটাই আমি চাই। শুধু একমাত্র আমার একটাই টার্গেট, তোমাদের পাশে থাকার জন্য এবং তোমাদের ভালো করে পড়াশোনা যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারো। নেক্সট দেখো, এটা ব্যাখ্যা রয়েছে, এখন আর মধ্যে বুঝিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? এবার তুমি আসো যেটা আমাদের পরবর্তী অংশ, যে আণবিক বা মোলার পরিবাহিতা। অত ডিটেলস লিখতে হবে না, আগে যেগুলো ছিল স্লাইডে, সেটা রিভাইসের জন্য তোমার মেন যেগুলো কনসেপ্ট সেটুকু জানলেই হবে। আণবিক বা মোলার পরিবাহিতা খুব ইম্পর্টেন্ট। এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে এই যে আমি তড়িৎদ্বার দুটো এঁকেছিলাম, এরা পরস্পর 1 একক দূরেই থাকবে। কি থাকবে? 1 একক দূরে। এদের মধ্যে 1 মোল পদার্থ দ্রবীভূত করব। কি করব? 1 মোল পদার্থ দ্রবীভূত করব, দিয়ে যে দ্রবণের পরিবাহিতা তৈরি হবে তাকে আমরা বলবো মোলার পরিবাহিতাই বলছে। কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত থাকে, সে আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটো উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণে যে পরিবাহিতা তৈরি হয় তাকেই বলা হয় মোলার পরিবাহিতা। কি বলা হয়? মোলার পরিবাহিতা। এর মোলার পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা এম। কি দিয়ে প্রকাশ করবে তুমি? ল্যামডা এম দিয়ে প্রকাশ করবো। ব্যাস, কি দিয়ে প্রকাশ করব? ল্যামডা এম দিয়ে প্রকাশ করব। দ্যাটস অল। তাহলে কি দেখো, একটু চোখটা বন্ধ করে ভাবো। আমি সবসময় বলেছি, দেখো পড়াশোনার কতগুলো টেকনিক আছে, এটা নিয়ে তোমাদের আলোচনা করব, যে আমাদের একটুখানি কিছু মানে চোখটা বন্ধ করে একটু ভাবতে হবে যে মোলার পরিবাহিতা কাকে বলে। আমি পরস্পর দুটো তড়িৎদ্বার নেব, তার মধ্যে 1 মোল পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত করব এবং এই তড়িৎদ্বারটা পরস্পর 1 সেন্টিমিটার রাখবো, তাহলে এই দ্রবণের যে পরিবাহিতা হবে তাকে বলবো মোলার পরিবাহিতা। দ্যাটস অল। এই কি দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা এম দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা এম দিয়ে প্রকাশ করা হয়। এরপর আমাদের আছে যে এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা, মোলার পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক। ন্যাচারালি তোমাদের পরীক্ষায় কোনো সময় মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক নির্ণয় করতে দেবে না, ঠিক আছে? আমি এখনো পর্যন্ত এইচএস এত বছর ধরে দেখছি, ঠিক আছে, কিন্তু কোনো বছরই দেখিনি যে এইচএস এ মোলার পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক নির্ণয় করতে। আমাদের এখান থেকে অঙ্ক আসবে, সম্পর্ক নির্ণয় আসবে না। আমি ডিটেলস সম্পর্কের মধ্যে যাচ্ছি না, তোমরা সবাই পড়েছো রিভাইজ সেকশনে। আমি শুধু জাস্ট ফাইনাল ফর্মটা যাচ্ছি, যে ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m, এইটুকুনি মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য। তাহলে আমি কি বলছি? আমি বলছি ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m। এম মানে মোলার গাঢ়ত্ব। ব্যাস, এই সম্পর্কটুকু তুমি যদি মনে রাখো তোমার কাজ শেষ, ঠিক আছে? তুমি অঙ্কও করতে পারবে, এই সম্পর্কটি মনে রাখলে তোমার অঙ্ক হয়ে যাবে। কিভাবে এসছে জানার দরকার নেই, বুঝেছো? চলো নেক্সট আমরা আসবো মোলার পরিবাহিতার একক। কি আসবো? মোলার পরিবাহিতা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু অনেকের মিস হয়ে যায়। দেখো আমরা বলেছি ল্যামডা, কি বলেছি? ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m বলেছি। কাপ্পার একক কি করেছো? ওহম ইনভার্স, সেমি ইনভার্স। এই 1000-এর মধ্যে কিন্তু একটা সেন্টিমিটার কিউব আছে, আর এটা হচ্ছে মোল ইনভার্স। এটা কেটে গেলে কি হয়? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একক কি হয়? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে এই দেখো এর একক এসছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এসআই কি হবে? এসআই হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। ব্যাস, এই একক কিন্তু পরীক্ষায় চায়। ওকে, নেক্সট আমরা আসবো তুল্যাঙ্ক পরিবাহিতা। কি আসবো? তুল্যাঙ্ক পরিবাহিতা। ঠিক আগের যেটা সংজ্ঞা ছিল এই সংজ্ঞাটা একই রকম হবে। দুটো 1 সেন্টিমিটার উপযুক্ত আকারে তড়িৎদ্বার নেব,
পরস্পর 1 সেন্টিমিটার দূরে রাখবো, এর মধ্যে 1 মোল পদার্থ 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 মোল ভুল বলছি, 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ দ্রবীভূত করব, তাহলে উক্ত দ্রবণের যে পরিবাহিতা হবে তাকে আমি বলবো তুল্যাঙ্ক পরিবাহিতা। কি বলবো? তুল্যাঙ্ক পরিবাহিতা। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে বলছি যারা ভাবছো কেমিস্ট্রিতে ফেল করব, কেমিস্ট্রি আমার 4th সাবজেক্ট হয়ে যাবে, তারা প্লিজ 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 আমার নম্বরটা নোট করে নাও, 9563709171। পারলে একবার হোয়াটসঅ্যাপ মেসেজ করবে আমাকে যে স্যার আমি মনে হচ্ছে কেমিস্ট্রিতে ফেল করব। আমি তোমাকে যা ট্রিক্স বলে দেবো, যেইটুকুনি বলে দেবো যে এই অংশটুকুনি এই মুহূর্তে পড়াশোনা করো। কেমিস্ট্রিতে 70 লেখার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেমিস্ট্রিতে 70 যে তোমার পরীক্ষা আছে রিটেনে, তাতে তুমি 50 পাবেই। শুধু আমার সাথে একবার কন্ট্যাক্ট করো, আমি তোকে তাদের সেইটুকুনি সাজেশন করে দেবো, এইটুকুনি অংশ আমার দরকার। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমায় কল করবে না, কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। হোয়াটসঅ্যাপে তুমি জানাবে যে স্যার আমি এই বলছি, আমি কেমিস্ট্রি ভয় লাগছে, আমি কল করে নেবো, আমার সময় পেলে আমি কল করে নেবো, তাকে আমি সেইটুকুনি বলবো, সেইটুকুনি অংশ তুমি আমার সাথে ফোনে কথা বলে নেবে, দেখবে তুমি একবার কথা বলে দেখো, সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তুল্যাঙ্ক পরিবাহিতা অবশ্যই আমরা বলেছি যে তুল্যাঙ্ক পরিবাহিতা, তাহলে আমরা বললাম যে দুটো পরস্পর তড়িৎদ্বার, তাদের 1 সেন্টিমিটার দূরত্ব থাকবে, তাদের 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ দ্রবীভূত করবো, সেই দ্রবণের পরিবাহিতাকে আমরা বলবো তুল্যাঙ্ক পরিবাহিতা। ওকে, একে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। খুব ইম্পর্টেন্ট যেটা আমরা এর পরের অংশটা আসবো, যে আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। আগের মতো সেম, যে ল্যামডা সমান সমান কাপ্পা ইন্টু, এক্ষেত্রে হবে 1000/n, এক্ষেত্রে কি হবে 1000/n, n হচ্ছে আমার নর্মালিটি, n হচ্ছে কি আমার নর্মালিটি। তাহলে এর একক আগেরটা যেমন করেছিলাম, এটার একক হচ্ছে ওহম ইনভার্স সেমি স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। কি আসবে? ওহম ইনভার্স সেমি স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। আগের টুকুনি থেকে ওহম ইনভার্স সেমি স্কয়ার কেন এসেছে সেটা আমরা দেখে নিয়েছি। এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট আছে বলে গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আগেরটায় মোল ছিল বলে মোল, আর এসআই তো একই, সিমেন্স মিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, আমাদের যেটা খুব দরকার, যে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক। আমি দেখিয়ে দিচ্ছি, শুধু এইটুকুনি মনে রাখলেই হবে যে ল্যামডা বাই, যদি এরকম করো, ঠিক আছে, আমি কিভাবে আসছে আমি সেটা বলেই দিচ্ছি একবারে। ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m পড়েছো, আর একটা ল্যামডা সমান সমান কাপ্পা ইন্টু 1000/m পড়েছো। তো এটাকে যদি বাই করো তাহলে কি আসছে? ল্যামডা বাই ল্যামডা এম যদি করো, ল্যামডা বাই ল্যামডা এম ইকুয়াল টু কি আসছে? তাহলে ভাবো, ল্যামডা বাই ল্যামডা এম, এমটা উপরে চলে গেল, এটা নিচে থাকলো এম, হয়েছে না হয়? তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে এম, আর এই এন মানে নর্মালিটি হচ্ছে এম ইন্টু জেড। জেড হচ্ছে কি এন প্লাস জেড প্লাস, আমরা আসছি, কেটে গেল 1/z। 1/z-টাকে সহজ করে লিখলে এন প্লাস জেড প্লাস, ছোট করে, তাহলে এন প্লাস জেড প্লাস মানে ক্যাটায়নের সংখ্যা ইন্টু তার চার্জ, অথবা এন মাইনাস জেড মাইনাস মানে অ্যানায়নের সংখ্যা ইন্টু চার্জ। তাহলে আমাদের মধ্যে কত দাঁড়ালো? ল্যামডা ইকুয়াল টু 1/, সহজ করে বলছি, এন প্লাস জেড প্লাস ল্যামডা এম। এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে, মানে এটা কিন্তু তোমাকে করে নিতেই হবে, কিছু করার নেই। অন্তত এই সূত্রটা মুখস্থ করতে হবে, কিভাবে এলো দেখার দরকার নেই, এই সূত্রটা মুখস্থ করলেই হবে। তাহলে দেখো, আমি যদি NaCl বা KCl আসে, সেক্ষেত্রে এন প্লাস জেড প্লাস মানে ক্যাটায়নের সংখ্যা ইন্টু চার্জ কত? 1, তাহলে সেখানে ল্যামডা আর ল্যামডা একই হবে। কিন্তু যদি Na2SO4 এর ক্ষেত্রে আছে, তাহলে Na2SO4 এর ক্ষেত্রে বলো তো, ঠিক আছে, Na2SO4 এর ক্ষেত্রে বলো, Na2SO4 এর ক্ষেত্রে কি হবে? এন প্লাস জেড প্লাসের সংখ্যা কত? এন মানে ক্যাটায়নের সংখ্যা 2 ইন্টু তার চার্জ কত? 1, তাহলে 2 হলো। তাহলে আমাদের সূত্র আসছে ল্যামডা ইকুয়াল টু 1/2 ইন্টু ল্যামডা এম। ক্লিয়ার? মাথায় ঢুকেছে না ঢোকেনি বলো? যার ঢোকেনি সে আমাকে বলো, হয়েছে না হয়নি? তেমনি তোমাকে এখানে কি দিতে পারে? Al2SO4 দিতে পারে, ঠিক আছে, কি দিতে পারে? Al2SO4 দিতে হবে। তাহলে মুখে মুখে বলো, Al2SO4 এর ক্ষেত্রে কি হবে? ল্যামডা ইকুয়াল টু 1/6 ইন্টু ল্যামডা এম হবে। এটা কিন্তু খুব বলছি, খুব ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে যে আমরা বলেছিলাম 1 নম্বরে শর্ট কোশ্চেন, এই জায়গাটা থেকে দাস। নেক্সট আমরা আসবো, দ্রবণের লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতা কি পরিবর্তন হয়? খুব ইম্পর্টেন্ট। তুমি যদি সালের কোশ্চেন দেখো, তুমি প্রায় এই কোশ্চেনটা এসছে এবং তুমি প্রায় কমনও পাবে। এখানে মনে রাখতে হবে যে মোলার পরিবাহিতার ক্ষেত্রে যত আমি লঘু করব তত আমার
পরিবাহিতা কি হবে? বৃদ্ধি পাবে। কিভাবে? বৃদ্ধি পাবে। তার প্রশ্ন হচ্ছে স্যার কেন? আপনি তো একটু আগে বললেন যখন আমি মোলার পরিবাহিতা করছি তখন তো একক আয়তনে আমার আয়নের সংখ্যা হ্রাস পাচ্ছে। হ্যাঁ অবশ্যই ঠিক, এটা কোন কথাটা ঠিক, কিন্তু মোলার পরিবাহিতার সংজ্ঞা কি এক আয়তনের জন্য বলেছি? এক মোল পদার্থের জন্য বলেছি। এক মোল পদার্থকে ফিট করতে গেলে আয়তন যত বড় খুশি হোক তাতে আমার দেখার দরকার নেই। আমি সবসময় মাপছি কি? এক মোল পদার্থের পাচ্ছি। তাহলে তুমি যদি এক মোল পদার্থের এটা মাপো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা মাপো, তাহলে তোমার সেখানে নাম্বার অফ আয়নটা ফিক্সড হয়ে গেছে। এবার যত তুমি ডাইলিউশন করবে তত কি হবে? যত আমি ডাইলিউশন করব তত অণুগুলোর মধ্যে দূরত্ব বাড়বে, মানে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কমবে, ফলে অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পাবে। আয়নগুলোর গতিবেগ, অণুগুলো ভুল বলছি, আয়নগুলোর গতিবেগ কি হবে? বৃদ্ধি পাবে। আর আয়নিক গতিবেগ বৃদ্ধি পেলে মোলার পরিবাহিতার মান বাড়বে। তাহলে এটাই লেখা আছে। ম্যাথামেটিক্যালও তুমি অ্যান্সার দিতে পারো, একদম ম্যাথামেটিক্যাল তুমি অ্যান্সার দিতে পারো যে ল্যামডা এম আমি জানি কাপ্পা ইন্টু 1000/m। আমি যত ডাইলিউশন করব তত এম এর মান কমবে, তাহলে ওভারঅল এই যে অনুপাতের মান বাড়বে। বলতে পারো স্যার কাপ্পার মানও তো কমবে, কিন্তু হ্যাঁ কমবে, কিন্তু এই যতটা কমবে তার থেকে এম এর মান বেশি কমবে, ফলে ওভারঅল মানটা কি হবে? বাড়বে। তো দুটো গুণফল করলে কি হবে? ল্যামডা এম বাড়বে। তাই এটাই লেখা হয়েছে যে মোলার পরিবাহিতার মান আপেক্ষিক পরিবাহিতা এবং দ্রবণের মোলারিটির উপর নির্ভরশীল। দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে কাপ্পা এম উভয়ের মানে হ্রাস পায়, কিন্তু পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে কাপ্পার মানের হ্রাসের তুলনায় এম এর মানের মান বেশি পায়, বেশি বৃদ্ধি পায়, ফলে লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবাহিতা বৃদ্ধি পায়। এটা ম্যাথামেটিক্যাল লিখতে পারো। আমি যেটা বললাম আয়নের গতিবেগ বৃদ্ধি পায় সেটাও তুমি লিখতে পারো, তাহলে তুমি যে কোনো ভাবে লিখলে হবে, কিন্তু এটা তোমাকে লিখতে হবে, পরীক্ষায় এটা আসবে। তাহলে এইভাবে যদি আমি ডাইলিউশন করতে থাকি, ডাইলিউশন করতে করতে একটা সময় যাবে যখন কি হবে, যখন আর আমি যতই ডাইলিউশন করি না কেন আর মান বাড়বে না, ঠিক বলে অসীম লঘুতার পরিবাহিতা। একে ল্যামডা 0m বলা হয়। কি বলা হয়? ল্যামডা 0m। এর কি বলা হয়? ল্যামডা 0m। ওকে, অসীম লঘুতার পরিবাহিতা কি বলা হয়? ল্যামডা 0m। কি বলা হয়? ল্যামডা 0m। এরপর লঘুতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এটা অলরেডি বলেছি, আয়নের আকর্ষণ বল কমতে থাকে, এটা আমাদের হয়ে গেছে, ওটা তোমরা লিখে দেবে তাহলেই হবে, একই কথা। এবার দেখো আমি যদি গ্রাফিক্যালি বলি, গ্রাফিক্যালি যদি আমি ল্যামডা ভার্সেস রুট সি প্লট করি, খুব ইম্পর্টেন্ট আসে। স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে এরকম হয়, উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, এটা কোনো টাচ করে না, কিন্তু স্ট্রং ইলেক্ট্রোলাইট টাচ করে। বলছে এটা পরীক্ষায় দেয় যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মুদি তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যদি আমি ল্যামডা এম ভার্সেস রুট সি প্লট করি তাহলে কার্ভ কেমন আসে। ঠিক আছে, এগুলো এই কার্ভটা বলতে পারো স্যার কার্ভটা কেমন আসে, ডিভাই হুকের লিমিটিং ল আছে, তোমরা যখন অনার্স লেভেলে পড়বে তখন আসবে, আমি ওইসব নিয়ে আসছি না এখন। তাহলে এইটা স্ট্রং ইলেক্ট্রোলাইট ক্ষেত্রে মানতে মানতে একটা ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছায়, তাকে উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে হয় না, আরো বাড়তে থাকে। ক্লিয়ার হয়েছে না? হয়নি? এই দুটো জিনিস জেনে রাখলেই হয়ে যাবে, আর তেমন কিছু নেই। ওকে, নেক্সট আমরা আসবো যে কোরলাসের সূত্র। বিজ্ঞানী কোরলাস বললেন যে অসীম লঘুতায় কোনো, এটা পরীক্ষায় ডাইরেক্ট আসে, কোরলাসের সূত্র লেখো 1 মার্কস। অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টি কি হবে? সমান। মানে ল্যামডা 0m অফ Na প্লাস মানে ল্যামডা 0 অফ Na প্লাস প্লাস ল্যামডা 0 Cl। মানে আমি যদি এরকম বলি ল্যামডা 0m অফ NaCl মানে ল্যামডা 0 Na প্লাস প্লাস ল্যামডা 0 অফ Cl মাইনাস, দুটোই মোলার কনসেন্ট্রেশন অবশ্যই। CH2 এর ক্ষেত্রে 2 দিয়ে গুণ হবে, দুটো আয়ন পাচ্ছ। Al2SO4 এর ক্ষেত্রে দেখো কি বলেছি না, দুটো Al3 প্লাস হবে আর তিনটে SO4 মাইনাস হয়েছে। এরপর যেটা আমাদের পরীক্ষায়, মানে আমরা যদি প্রতিবারই দেখি যে কোরলাস সূত্র প্রয়োগ মানে অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, যে অসীম লঘুতা, আমরা আরটুকে কি দেখলাম? আরটুকে দেখলাম যে কার্ভে যে উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে এটা কোনো সময় টাচ করছে না, কিন্তু কোরলাস লকে কাজে লাগিয়ে আমরা উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে আমরা এর মানটা ক্যালকুলেশন করতে পারবো। চলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেটা তোমাদের পরীক্ষায় আসে, কি পরীক্ষা আসে? তোমাদের পরীক্ষা আসে যে ল্যামডা 0 অফ CH3COOH, এটার ক্যালকুলেশন করো, তার জন্য কতগুলো ডাটা দেওয়া থাকে। তাহলে এটা মানে কি? ল্যামডা 0 অফ CH3COOH ইকুয়াল টু ল্যামডা 0 অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা 0 অফ H প্লাস, নাকি না? এবার ল্যামডা 0 অফ অ্যাসিটেট আয়ন কি, একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিতে হবে, ল্যামডা 0 অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা 0 অফ Na প্লাস।
সিমিলারলি এইচ এর জন্য কি নিতে হবে, ল্যামডা জিরো অফ এইচ প্লাস প্লাস ল্যামডা জিরো অফ সিএল মাইনাস, কোন দুটো বেশি নিয়েছি, এইটা আর এটা বেশি নিয়েছি, তাহলে মাইনাস ল্যামডা জিরো অফ এন এ প্লাস প্লাস ল্যামডা জিরো অফ সিএল মাইনাস। এটা মানে কত, ল্যামডা জিরো অফ CH3COONA প্লাস ল্যামডা জিরো অফ HCl মাইনাস ল্যামডা জিরো অফ NaCl। ব্যাস এই ভ্যালুগুলো তুমি যদি পরীক্ষায় পুট করে তোমাকে দেওয়া থাকবে, পুট করে দিলেই তুমি ল্যামডা জিরো অ্যাসিটিক অ্যাসিড পেয়ে যাবে। ওকে, তাহলে তুমি ল্যামডা জিরো অফ অ্যাসিটিক অ্যাসিড পেয়ে যাবে। আরেকটা তোমাদের কাজ দেবো বাড়িতে, এই দুটোর মধ্যে পরীক্ষায় তোমরা কমন পাবে NH4OH। ঠিক আছে, তাহলে এটাও করে দিচ্ছি, এটাও তোমাদের পরীক্ষার মধ্যে দুটোর মধ্যে কমন, ল্যামডা জিরো অফ NH4 প্লাস প্লাস ল্যামডা জিরো অফ OH মাইনাস। NH4 এর করসপন্ডিং তোমাকে দেওয়া থাকবে NH4 প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস, এটার জন্য দেওয়া থাকবে ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ OH মাইনাস। কোন দুটো বেশি নিচ্ছ, এই দুটো, তাহলে মাইনাস ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ OH মাইনাস। তাহলে এটা হলো সরি Cl মাইনাস হবে ল্যামডা জিরো অফ Cl মাইনাস, তাহলে ল্যামডা জিরো অফ NH4Cl প্লাস ল্যামডা জিরো অফ NaOH মাইনাস বসিয়ে দেবে, প্লাস তাহলে কাজ হয়ে যাবে, ভ্যালুগুলো বসিয়ে দেবে, তাহলে তোমার মান নির্ণয় হয়ে যাবে। ক্লিয়ার, মাথায় ঢুকেছে, কোনো আপত্তি নেই, মানে বুঝে গেছো, ব্যাস এটা আমাদের করা যায়। এরপরে আমাদের দেখো বলেছে সেকেন্ড পয়েন্টে যে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা নির্ণয়। আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রার ফর্মুলা আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম। এটা তোমাকে আগে থেকে বলে দেবে যে এর ল্যামডা এম এর ভ্যালু কত, কোল্ডাস লকে কাজে লাগিয়ে তুমি ল্যামডা জিরো এম ক্যালকুলেশন করবে, দুটোকে অনুপাত করবে। লাস্ট আছে বিয়োজন ধ্রুবক কে এ, তোমরা ছোটবেলায় শিখেছো কে ইজ ইকুয়াল টু সি ইন্টু আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। আলফার ভ্যালু তুমি একটু আগে জেনে গেছো, তাহলে সি ইন্টু ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম এর স্কোয়ার 1 মাইনাস ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম বসিয়ে দেবে, হয়ে যাবে, ব্যাস সেটা হয়ে গেল। এর পরের স্লাইডে আমরা আছে দেখবো যে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা, ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম স্কোয়ার বাই সি 1 মাইনাস। ব্যাস এই গেল আমাদের থিওরির পার্ট শেষ। তাহলে বলো তোমাদের থিওরি বুঝতে কোথাও অসুবিধা আছে? কন্ডাক্টেন্সের যে রিভাইজ থিওরি ছিল সেই রিভাইজ থিওরি আমরা কমপ্লিট করলাম। বারবার করে তোমাদের অনুরোধ করে বলছি কি কি জায়গা দেখে যাবে, লাস্ট সাম আপ করছি। আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, আপেক্ষিক পরিবাহিতার একক, কোষ ধ্রুবক কাকে বলে, কোষ ধ্রুবকের একক দেখাও, আপেক্ষিক পরিবাহিতা কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না। মোলার পরিবাহিতা কাকে বলে, মোলার পরিবাহিতার একক, মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক। তুল্যাঙ্গ পরিবাহিতা কাকে বলে, তুল্যাঙ্গ পরিবাহিতার একক, তুল্যাঙ্গ পরিবাহিতার সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্ক, কোল্ডাসের সূত্র, অসীম লঘুতা কি করে মান পাওয়া যায়, গাঢ়ত্বের উপর কিভাবে মোলার পরিবাহিতা নির্ভর করে, কিভাবে আপেক্ষিক পরিবাহিতা নির্ভর করে, সেই তো ব্যাপার। আর বাদ বাকিটা অঙ্কতে আছে, আমরা নেক্সট দিন অঙ্ক নিয়ে আসবো। যদি ভালো লাগে জি কেমিস্ট্রি, যদি ভালো লাগে জি কেমিস্ট্রির যদি পড়ানো তোমার মানে তোমাদেরকে যদি পড়ানোর আমি যে চেষ্টা করছি সেটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো। তোমার একটা লাইক আমাকে আরো বেশি অনুপ্রেরণা করবে আরো বেশি ভিডিও তৈরি করার জন্য। আর যদি কোথাও অসুবিধা থাকে একটু কমেন্ট করবে, আর পারলে যেখানে অসুবিধা হোক না কেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানাবে যে স্যার আমি আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি যতটা পারবো তোমাদের চেষ্টা করব। ওকে, সবাই ভালো করে পড়াশোনা করো, অসুবিধা হলে প্লিজ কন্ট্যাক্ট করো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে সলিউশন বলে দেবো। ভালো লাগলে একটা লাইক করো যাতে আমি আরো বেশি তোমাদের ভিডিও দিতে পারি, আরো এগোতে পারি, জয়েন্টের জন্য আরো কিছু কাজ করতে পারি, সেটা চেষ্টা করো।